ইলিয়াস হোসেন ভাইয়ের কোনো একটা প্রতিবেদন যখন আমরা দেখি, অন্যান্য প্রতিবেদন 1 মিনিট 2 মিনিট দেখে মানুষ, কিন্তু এটা মানুষ পুরোটাই দেখে, দেখতে লাগলে এটা ছাড়তে পারে না। এবং একটা কথা মনে আছে, ইলিয়াস ভাই ভোট চোরদের দাবড়ায় বেড়াচ্ছিলেন একটা মাঠে, মনে আছে? মানে ওনার প্রতিবেদন দেখলে মনে হয় উনি কারো না কারো দাবড়ায় বেড়াচ্ছেন। তো গতকালকের প্রতিবেদনে উনি দাবড়ায় বেড়াচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যারকে পুরোটা প্রতিবেদনে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনসাইডার নামে একটা গ্রুপে আছে, ওই গ্রুপে ডিইউ ইনসাইডার, ওইখানে বলছে যে আসিফ নজরুল স্যার আপনার 12টা বেজে গেছে, আপনি কি তা বিশ্বাস করেন? ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করছে, এই প্রতিবেদনটার একটা কমন মেসেজ রয়েছে যে আসিফ নজরুল স্যার যে এই সরকারে আপনার বলতে পারেন ইউনূস সরকার, ইউনূস সাহেবের চেয়েও, ডক্টর ইউনূস স্যারের চেয়েও ক্ষমতা মানে শালী হলো আসিফ নজরুল স্যার। ঠিক আছে, তো এইটা একজন ব্যক্তি এত ক্ষমতাধর হলেন কিভাবে? হ্যাঁ, যে ডক্টর ইউনূস স্যারের চেয়েও ক্ষমতাধর, এবং কোথায় নিয়োগ হবে, কোথায় মানে রিক্রুটমেন্ট হবে, কোথায় কার পদায়ন হবে হবে না, কারটা ক্যান্সেল করতে হবে, সব কিছু একজন ব্যক্তির মানে হলো নখদর্পণে। তো এইটা হলো বিষয়। আপনি যে আমাদের গণ অধিকার পরিষদের আরেক পক্ষের কথা বলতেছেন যে তারা আসিফ নজরুল স্যারকে সমর্থন করছে, তো এবং পিনাকি দাদার অসমর্থন করছে, তারা প্রথম আলোরও সমর্থন করে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস যে তারা প্রথম আলো, ডেইলি স্টার, যে ধর্মে বিশ্বাসী, আমাদের প্রতিপক্ষের রাশেদ খান, নুরুল হক নূর, তারা ওই একই বিশ্বাসী, এবং তারা প্রথম আলোর জন্য লড়াই করেছে। শুধু তারা না, আরও অনেক রাজনৈতিক কর্মী আছে যারা, জুনায়েদ সাকি, আমি এখানে বললেই দোষ হবে তা না, জুনায়েদ সাকি ভাই তো নিজেই প্রথম আলোর বিরুদ্ধে বয়ান দিলেন, বক্তব্য দিলেন, এগুলো তো সবাই শুনছে। জুনায়েদ সাকি ভাইকে বলবো, আপনি যে প্রথম আলোর পক্ষে নিলেন এবং আন্দোলনকারীদের বিপক্ষে নিলেন, আপনি তো রাজনীতি করেন, রাজনীতিবিদরা জনগণের মনোভাব মেপে চলে। আপনি একটু আপনার বক্তব্য আরেকবার শোনেন এবং সেই বক্তব্যে বাংলাদেশের নাগরিকরা কি মন্তব্য করেছে এইটা আপনারা বিবেচনা করেন। আপনি একটা মেয়র নির্বাচনে সম্ভবত 500 না কতগুলো ভোট পেয়েছিলেন, ঠিক আছে? এইটা মাপবেন যে এক্স্যাক্টলি আপনার ভোটগুলো কেন কমে যায়। আপনি কিন্তু অনেক সুন্দর বক্তব্য দেন, মানে ফ্যাসিবাদ বিরোধী অনেক লড়াই করছেন, কিন্তু কোনো এক জায়গায় একটা প্যাচ আছে, ওই প্যাচের জন্য মানুষ ভোটটা ঠিক দিচ্ছে না। এগুলো যদি নুরুল হক নূররা, রাশেদ খানরা, তারপরে আরও যারা আছে, তারা যদি না বোঝে, তাহলে তো ভোটের মাঠে মানুষের মতামত, মানুষের চাহিদা এর চেয়ে তো বড় কিছু না। মানুষ কোন জায়গায় বিবেচনা করেছে দেখেন। প্রথম আলো যে ন্যারেটিভ দিয়েছে, একটা সন্তানের যে ভালো গুণগুলো থাকে, সেই ভালো গুণগুলো থাকায় নাকি জঙ্গি কার্যক্রম, প্রথম আলোর ন্যারেটিভ, ঠিক আছে? এখন এই ন্যারেটিভে যদি জুনায়েদ সাকি ভাইরা বিশ্বাস করে, রাশেদ খান, নুরুল হক নূররা বিশ্বাস করে, তাহলে জনগণের বিশ্বাসের সাথে তো মিলল না। তাহলে এটা কি ধরনের রাজনীতি যে জনগণের বিশ্বাসের বিরুদ্ধে চলে, তাই না? আসলেই কি নামাজ পড়লে একজন মানুষ জঙ্গি, এ কেমন বিশ্বাস? হ্যাঁ, তারপরে প্রেম না করলে সে জঙ্গি, এ কেমন বিশ্বাস যে প্রেম না করলে তাকে জঙ্গি বলা হবে? তো এই ন্যারেটিভগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই ব্যাখ্যা বার করানোর চেষ্টা করছে যে প্রথম আলোর অফিস ভাঙচুর করছে, এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, তারপরে হলো রাশেদ খান, নুরুল হক নূর, হাসান আল মামুন, তারপরে জুনায়েদ সাকি, তারপরে আরও অনেক, সবাই মিলে, মানে তারা ধরেন অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় রাজনৈতিক প্রজ্ঞা, ঠিক আছে? কিন্তু আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি, আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি, আমাদের কাছে এত প্রজ্ঞা, এত মেধা, মানে ডিরেক্ট মানে এই তুচ্ছ, ঠিক আছে? আমরা এগুলোকে গুনি না। আপনার মেধা আছে তো আমার কি, ঠিক আছে? আপনি আগ্রাসন বিরোধী লড়াইকে সম্মান করেন না, তো আপনার পথ আমার পথ আলাদা, আমাদের পথ আলাদা। আমরা যে আমাদের যে সমস্যা হলো বাংলাদেশের সকল আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে মানুষগুলো, এই মানুষগুলোর আলাদা কোনো কমিউনিটি নাই, যেই কমিউনিটির মাধ্যমে তারা তাদের ভাষাটা প্রকাশ করবে। এই কমিউনিটি না থাকার সুযোগে বিভিন্ন বাম, বুড়া বাম, তারপরে বাচ্চা বাম, এরা ঘুরে ফিরে আমাদেরকে ডোমিনেট করার চিন্তা করে। এদের যেটা আছে, এদের ক্যামেরা আছে, লাইট, ক্যামেরা, অ্যাকশন, মানে সাকিব ভাই দাঁড়ালে তো সকল ক্যামেরা এসে দৌড়ায় আসবে, নুরুল হক নূর দাঁড়ালে দৌড়ায় আসবে, এই যে দৌড়ায় আসে, এই পাওয়ারটা তাদের আছে। এই পাওয়ারটা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের নাই। তো এই পাওয়ারটা না থাকার কারণে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দিনে দিনে দুর্বল হচ্ছে, বিষয়টা এইরকমও না।
ঠিক আছে, যত বেশি মিডিয়া আমাদেরকে অ্যাভয়েড করতেছে তত বেশি আগ্রাসন বিরোধী লড়াই শক্তিশালী হচ্ছে। তাদের আচরণটা দেখেন কতটা মানে হলো পিকুলিয়ার। সেটা হলো মানে তারা ভারতের ল্যাসপেন্সারি করার কারণে আমরা তাদের অফিসের সামনে গিয়ে গরু জবাই করলাম, এবং তারা যে ভারতের দালাল এইটা তারা নিজেরাই প্রমাণ করার জন্য, ভারতের প্রতি আনুগত্য স্বীকার করার জন্য পাটা বলি দিল। ঠিক আছে, মানে তাদের বুদ্ধি কতটা মানে উর্বর, এটা জাস্ট আমরা দেখি আর হাসি। ইয়েতে আপনার হলো ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করছে, এই প্রতিবেদনটার একটা কমন মেসেজ রয়েছে যে আসিফ নজরুল স্যার যে এই সরকারে আপনার বলতে পারেন ইউনূস সরকার, ইউনূস সাহেবের চেয়েও, ডক্টর ইউনূস স্যারের চেয়েও ক্ষমতা মানে শালী হলো আসিফ নজরুল স্যার। ঠিক আছে, তো এইটা একজন ব্যক্তি এত ক্ষমতাধর হলেন কিভাবে? হ্যাঁ, যে ডক্টর ইউনূস স্যারের চেয়েও ক্ষমতাধর, এবং কোথায় নিয়োগ হবে, কোথায় মানে রিক্রুটমেন্ট হবে, কোথায় কার পদায়ন হবে হবে না, কারটা ক্যান্সেল করতে হবে, সব কিছু একজন ব্যক্তির মানে হলো নখদর্পণে। এইটা কি হওয়ার কথা ছিল? এটা হয়ে গিয়ে উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন নাকি অন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন? এই যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমাদের সমস্যা কোথায়, যে এই উপদেষ্টাদের মধ্যে আপনার হলো সুশীল আছে, তারপরে হাসিনার সুবিধাভোগী আছে, বাম আছে, সবই আছে, শুধু ডানপন্থী লোকেরা নাই এই পুরাটা উপদেষ্টা প্যানেলে। কেন নাই? হ্যাঁ, এখানে প্রথম আলোর দালালরা আছে, ভারতের দালালরা আছে, শুধুমাত্র বাংলাদেশের দালালদের এখানে সংকট। এই জন্যই কিন্তু ইলিয়াস ভাইয়ের এই প্রতিবেদনটা গুরুত্ববহ হয়ে উঠেছে। দেখেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই গণ অভ্যুত্থানে যারা লড়াই করলো, সেই লড়াই করা মানুষদেরকে ডক্টর ইউনূস স্যার যখন শপথ গ্রহণ করলেন তখন তাদেরকে ডাকা হলো না, সেইখানে ডাকা হলো কাকে? সেখানে ডাকা হলো জাতীয় পার্টির জিএম কাদেরকে। ঠিক আছে, এখন মানে আসলেই জিএম কাদেরকে ওখানে ঢুকানো বিপ্লবের অসম্মান কিনা, এই বিচারটা কে করবে যে তাকে যে ঢুকালো এখানে? তারপরে ওই যে আরেকজন আছে বদরুল হ্যাঁ মাহিবি চৌধুরী, বদরুল ছেলে মাহিবি চৌধুরী, সে দেখলাম গাড়ি নিয়ে এখানে ঢুকতেছিল, তারপরে আমরা বাধা দিছি, পরে আমরা বাধা দিলাম যে সে কেন ঢুকবে, এবার তো হাসিনার দালাল ছিল, এরা কেন ঢুকবে? তো এই যে আমরা লড়াই করলাম, আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারি না, আমরা সেনাকুঞ্জে একটা প্রোগ্রাম হয় সেখানে অনেক মানুষ যায়, কিন্তু বিপ্লবে যারা দায়িত্বশীল ছিল সেই বিপ্লব থেকে 10 জন মানুষকে নেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এই সরকার গঠিত হবে যদি লড়াইয়ে আমরাই যদি ইনিশিয়েটর এবং আমরাই যদি প্রমোটার, আমরাই যদি প্রভাবক হই, তাহলে তো সরকারেও আমাদের পরামর্শ জরুরি ছিল। আমাদের কাছে সেই পরামর্শ নেওয়া হয়নি।